যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণার পর আবারও গাজায় ইসরায়েলের হামলা। একদিনে নিহত প্রায় ৬০ জন। নেতানিয়াহুকে সতর্ক না করে উল্টো হামাসকে নিশ্চিহ্নের হুমকি ট্রাম্পের। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে ট্রাম্পের হুমকিকে স্বপ্ন আখ্যা খামেনির। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরও ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত, দাবি তেহরানের। যুদ্ধে ইউক্রেন জিতবে না মন্তব্য করে রাশিয়া সফরের ইঙ্গিত ট্রাম্পের। অসন্তোষ জেলেনস্কি প্রশাসনের, হামলা জোরদার মস্কোর, কিয়েভের পাল্টা আক্রমণ। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর সীমান্ত খুলে দেওয়ার অপেক্ষায় ব্যবসায়ীরা। তুলখামে আটকা শত শত পণ্যবাহী ট্রাক, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলমূল এবং নিত্যপণ্য। এবং ২১তম দিনে গড়ালো যুক্তরাষ্ট্রের শাটডাউন। সিনেটে ১১ বারের মতো প্রত্যাখ্যান অর্থায়ন বিল। সরকারি অচলাবস্থায় শত শত কর্মী ছাঁটাই মার্কিন পারমাণবিক সংস্থার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গোষ্ঠীটি চুক্তি না মানলে তাদের শেষ করে দেওয়া হবে। এদিকে উপত্যকাটিতে চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যে ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত হয়েছে প্রায় ৬০ জন। চুক্তি রক্ষা করতে ইসরায়েলে গেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ সহ শীর্ষ মার্কিন কূটনীতিকরা। দীর্ঘ প্রতীক্ষা আর আন্তর্জাতিক মহলের চাপে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা সংঘাতের অবসান হয়েছিল কয়েকদিন আগে। তবে যুদ্ধবিরতির পরও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ইসরায়েল চুক্তি ভঙ্গের অভিযোগ চাপিয়েছে হামাসের উপর। যদিও এমন দাবি অস্বীকার করেছে তারা। তাই হামাসকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গোষ্ঠীটি চুক্তি না মানলেই তাদের নিশ্চিহ্ন করা হবে। যদিও তিনি বলেছেন মার্কিন সেনারা সরাসরি হস্তক্ষেপ করবে না, তবে ইসরায়েল দ্রুত অভিযান চালাতে পারে। এদিকে হামাস বলছে তারা এখনও বাকি ইসরায়েলি বন্দীদের মরদেহ হস্তান্তরে কাজ করছে। ধ্বংসযজ্ঞ ও ধ্বংসস্তূপের কারণে কাজটিতে দেরি হচ্ছে। আর তাই ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা চুক্তি রক্ষা করতে গেছেন ইসরায়েলে। ইউএনআরডব্লিউ এর প্রধান বলছেন, ইসরায়েলের অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। গত ২ বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায় থাকা ৩০০টি ইউএনআরডব্লিউ এর ভবন। এতে নিহত হয়েছেন অন্তত ৮০০ জন, আহত হয়েছেন আরও ২৬০০। এদিকে ২ বছরের যুদ্ধের পর আবর্জনা, ধ্বংসস্তূপ, খাদ্য সংকট ও স্বাস্থ্য অবকাঠামো ভেঙে পড়েছে উপত্যকাটিতে। তাই ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক মহল উপত্যকাটিতে দ্রুত সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে স্বপ্ন বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, যুক্তরাষ্ট্রের এমন দাবির কোনো অধিকার নেই। একই সঙ্গে যে কোনো হুমকি মোকাবিলা করতে সক্ষম দেশটির যুব সমাজ বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান টানাপোড়েনের মধ্যেই দেশটির পারমাণবিক শিল্প ধ্বংসের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন দাবির কোনো অধিকার নেই বলে সাফ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় সোমবার দেশটির ক্রীড়া ও বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি খারিজ করে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, কোন দেশ পারমাণবিক শিল্প রাখতে বা বন্ধ করতে পারবে তা ঠিক করার অধিকার কারো নেই। খামেনি ট্রাম্পের হুমকি ও অহংকারকে ভিত্তিহীন ও জালিয়াতি হিসেবে আখ্যায়িত করেছেন। খামেনি দেশের যুব সমাজকে শক্তি ও সম্ভাবনার প্রতীক আখ্যায়িত করে বলেন, তাদের অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ শত্রুরা জাতির মনোবল ভাঙতে চায়। ক্ষেপণাস্ত্র ও সামরিক শিল্প দেশের যুব সমাজ তৈরি করেছে এবং প্রয়োজনে পুনরায় ব্যবহার করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশীয় ক্ষেপণাস্ত্র শিল্প বিশ্বের শীর্ষে। যুদ্ধের পরও দেশের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত রয়েছে জানিয়ে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু সংস্থার যে কোনো আলোচনার অনুরোধ পর্যালোচনা করবে ইরান। নাদিম মারজান, সময় সংবাদ। ইয়েমেনের জুকার দ্বীপে দেখা মিলেছে নতুন এক বিমান ঘাঁটির। ধারণা করা হচ্ছে হাউথি বিরোধী শক্তির নতুন কোনো প্রকল্পের অংশ এটি। যদিও এই ঘাঁটি কাদের তা এখনও জানা যায়নি। বিশেষজ্ঞদের ধারণা, হাউথিদের অস্ত্র চোরাচালান রোধ
ও সমুদ্রপথে নজরদারির জন্য গড়ে তোলা হচ্ছে এই ঘাঁটি। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা ঘিরে হাউথি যুক্তরাষ্ট্র উত্তেজনা বেড়েই চলেছে। এর মধ্যেই ইয়েমেনের জুকার আইল্যান্ডে দেখা মিলেছে রহস্যময় এক রানওয়ের। ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি গোষ্ঠীর বিরুদ্ধে নজরদারি বাড়াতেই কোনো বিরোধী শক্তি এটি নির্মাণ করছে। জুকার দ্বীপ ইয়েমেন উপকূল থেকে প্রায় 90 কিলোমিটার দূরে হাউথি নিয়ন্ত্রিত হুদায়দা বন্দরের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি লোহিত সাগরের অন্যতম কৌশলগত দ্বীপ, যা বাব আল মানদেব প্রণালীর কাছাকাছি হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য পথের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রণালী দিয়েই ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে দ্বীপে বিমান ঘাঁটি গড়ে উঠলে তা কেবল হাউথিদের সমুদ্র পথে হামলা ঠেকাতেই নয়, বরং পুরো লোহিত সাগর অঞ্চল পর্যবেক্ষণেরও সক্ষমতা দেবে। স্যাটেলাইট চিত্রে দেখা যায় এপ্রিল থেকে দ্বীপের ডক নির্মাণের কাজ শুরু হয়। আগস্ট নাগাদ প্রায় 2 কিলোমিটার এলাকায় অ্যাসফল্ট বিছাতে দেখা যায়। অক্টোবরের ছবিতে রানওয়ের লাইন আঁকা সম্পন্ন হয়। কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এই রানওয়ের মালিকানা স্বীকার করেনি, তবে একাধিক দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান এই প্রকল্পে যুক্ত বলে জানা যায়। জুকার দ্বীপ 1990-এর দশকে ইরিত্রিয়ার হাতে যায়। পরে 1998 সালে আন্তর্জাতিক রায়ে তা আবার ইয়েমেনের দখলে আসে। বর্তমানে এটি তারেক সালের বাহিনীর ঘাঁটি, যিনি সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালের ভাতিজা এবং সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ মিত্র। বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘাঁটি মূলত হাউথিদের অস্ত্র চোরাচালান রোধ ও সমুদ্রপথের নজরদারির জন্য গড়ে তোলা হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধে ইউক্রেন জিতবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যে অসন্তোষ দেখা দিয়েছে জেলেনস্কি প্রশাসনের মধ্যে। কিয়েভে নতুন করে রাশিয়ার গ্লাইড বোমা হামলার মধ্যেই মস্কো সফরের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে রুশ শহরগুলোতেও ইউক্রেনের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেন এই যুদ্ধ জিতবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন এখন সময় শান্তির। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে কিয়েভের মনে জমেছে ক্ষোভ। আর ট্রাম্পের এমন বক্তব্যকে তার বাস্তবতাবোধ আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। এর আগে রাশিয়ার শর্ত মেনে এখনই যুদ্ধ শেষ করতে ভলোদিমির জেলেনস্কিকে আহ্বান জানান ট্রাম্প। যুদ্ধ শেষ করতে দনবাসের কিছু অংশ রাশিয়ার হাতে ছেড়ে দিতে হতে পারে বলেও মন্তব্য করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন ন্যায় বিচার ছাড়া কোনো শান্তি নয়। তার মতে ট্রাম্পের দ্রুত সমাধান পরিকল্পনা মানে যুদ্ধবিরতির আড়ালে রুশ নিয়ন্ত্রণকে বৈধতা দেওয়া। এদিকে লন্ডনে ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা বৈঠকে অংশ নিয়েছেন ইউরোপীয় ও ন্যাটো নেতারা। বৈঠকে তারা সতর্ক করে বলেছেন, শান্তি আলোচনার নামে ইউক্রেনকে কোনোভাবে চাপ দেওয়া যাবে না। তবুও ট্রাম্প প্রশাসন গোপনে পুতিনের সঙ্গে বুদাপেস্ট 2 নামে নতুন সমঝোতার খসড়া প্রস্তুত করছে বলে দাবি করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো। বোমা ড্রোন আর কূটনীতির দোলাচলে ইউক্রেন যুদ্ধ এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে। তাই শান্তির ভাষা আর ক্ষমতার হিসাব ক্রমেই একে অপরের জায়গা দখল করছে বলে মনে করেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। ফ্রান্সে প্রদর্শিত হলো অত্যাধুনিক কামান। এটি ইউক্রেন যুদ্ধে কার্যকারিতা দেখানোয় অনেক দেশ কিনতে আগ্রহ দেখাচ্ছে। এছাড়াও এই সামরিক প্রদর্শনীতে হেলিকপ্টার, মর্টার ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাও ছিল। রাশিয়া ইউক্রেন সংঘাতে ইউক্রেনীয় সেনাদের প্রথম পছন্দ ফ্রান্স নির্মিত স্বচালিত কামান সিজার। এটি 155 মিলিমিটার শেল 40 কিলোমিটার দূর পর্যন্ত নিক্ষেপ করতে পারে। কামানটির নির্মাতা প্রতিষ্ঠান কেএনডিএস জানায়, যেখানে অন্যান্য কামান 50% বেশি ধ্বংস হয়েছে, সেখানে এর মাত্র 11% কামান ধ্বংস হয়। স্থানীয় সময় সোমবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলে করা হয় এর প্রদর্শনী। নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, এর বড় সুবিধা এটি শেল নিয়েই চলতে পারে, তাই শত্রুর ড্রোন হামলায় সহজেই বিস্ফোরিত হয় না। প্রতিষ্ঠানটি আরও জানায়, ইউক্রেনের অন্যান্য কামান সাধারণ বিস্ফোরণে ধ্বংস হয়, কিন্তু এই কামানটির ব্যারেল খুব শক্ত, তাই খুব সহজে এবং কম সময়ে এটির কার্যকারিতা দেখাতে পারে। বিশেষ এই কামান ছাড়াও প্রদর্শনীতে দেখা মেলে মর্টার, মিস্ট্রাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নেরোড নামের ড্রোন প্রতিরোধী ইউনিট। প্রদর্শনীতে থাকা এইসব অস্ত্র সেনারা সরাসরি পরিচালনা করে দেখার সুযোগ পায়। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যে ব্যাপক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সাংবাদিকদের ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কিনবে না বলে তাকে আশ্বস্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি।
ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা থামছেই না। গেল সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে নয়াদিল্লি। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এরকম কোনো ফোনালাপ সম্পর্কে তারা অজ্ঞ নয়। নিজেদের নাগরিকদের সুবিধা নিশ্চিত করাই দেশটির প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করা হয়। স্থানীয় সময় রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একই দাবি করেন ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে দেশটিকে চড়া মূল্য দিতে হবে। আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন রুশ তেল সম্পর্কিত কোনো কার্যকলাপ ভারত করবে না, কিন্তু তারা তেল কেনা অব্যাহত রাখলে তাদের অতিরিক্ত শুল্ক দিয়ে যেতে হবে। ওয়াশিংটনের যুক্তি রাশিয়ার সঙ্গে তেল ও বাণিজ্যিক লেনদেন যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থায়নে সহায়তা করছে। এতে মস্কোর সঙ্গে সম্পর্ক রাখছে এমন দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে ভারত যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক অংশীদার হওয়ায় এই হুঁশিয়ারি বিশেষ তাৎপর্য বহন করছে। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ভারতীয় পণ্যের উপর শুল্কাহার বাড়িয়েছে। চলতি বছরের আগস্টে টেক্সটাইল, ওষুধ সহ বিভিন্ন পণ্যে শুল্ক 50% পর্যন্ত করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার জানিয়েছেন রুশ তেল আমদানি অব্যাহত থাকলে এই শুল্ক শুধু বহালই থাকবে না, বরং আরও বাড়ানো হবে। সম্প্রতি হোয়াইট হাউস জানিয়েছে ভারত রুশ তেল ক্রয় প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে। তবে ভারতীয় সূত্র অনুযায়ী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো পরিবর্তন দেখা যায়নি। উল্টো নভেম্বরের জন্য এরই মধ্যে আগাম রুশ তেলের ক্রয়াদেশ ঘোষণা করেছে নয়াদিল্লি। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার অন্যতম বৃহৎ অপরিশোধিত তেলের ক্রেতা হয়ে উঠেছে ভারত। নয়াদিল্লি বারবারই যুক্তি দিয়েছে যে সস্তা জ্বালানি কেনা তাদের জ্বালানি নিরাপত্তার অংশ। তবে ওয়াশিংটনের নতুন শুল্ক হুমকি মোদী সরকারের জন্য কঠিন কূটনৈতিক ভারসাম্যের চ্যালেঞ্জ তৈরি করছে বলে মত বিশ্লেষকদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর সীমান্ত খুলে যাওয়ার অপেক্ষায় আছেন পাকিস্তানি ট্রাক চালকরা। দোহায় শান্তি আলোচনার পর আফগান পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় আশাবাদী তারা। তবে তুরখাম সীমান্তে আটকে পড়া শত শত পণ্যবাহী ট্রাক এর মধ্যেই বিপাকে পড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলমূল ও নিত্যপণ্য। অক্টোবরের 12 তারিখ থেকে দুই দেশের সীমান্ত চলাচল বন্ধ রেখেছে পাকিস্তান। সীমান্ত নিয়ে উত্তেজনা বাড়ার পর তুরখাম সহ 2600 কিলোমিটার পর্যন্ত সীমান্তে বাণিজ্য কার্যক্রম স্থগিত রয়েছে। এ কারণে দুই দেশের পণ্যবাহী ট্রাকগুলো সীমান্তের দুই পাশে আটকা পড়ে আছে। ক্ষয়ক্ষতির মুখে আমদানি রফতানি পণ্য। ট্রাক চালকরা বলছেন বহুদিন ধরে সীমান্তে আটকে থাকার কারণে অর্থ সংকটে পড়ছেন তারা। নষ্ট হচ্ছে সবজি, ফলমূল সহ দ্রুত নষ্ট হয়ে যাওয়া পণ্য। পাশাপাশি খাবার ও আশ্রয়ের সমস্যায় মানবেতর দিন কাটছে তাদের। সীমান্ত খুলে দিলে বাণিজ্য ফের স্বাভাবিক হবে বলে আশা চালক ও ব্যবসায়ীদের। এখানে থাকা খুবই কষ্টকর। এখানে খাবার নেই, টয়লেট নেই, কিছুই নেই। আমরা এখানে আটকে আছি, গাড়িটাও খারাপ হয়ে গেছে আর পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই দুই দেশ আলোচনা করে সীমান্ত খুলে দিক। আমরা সবাই কষ্টে আছি। ট্রাক যেদিকেই আটকে থাকুক, ওপারে বা এপারে সবজি আর অন্য পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। আমার ট্রাকে সিমেন্ট বোঝাই। 3 দিন ধরে এখানে আছি। খাবার নেই, চা নেই, নামাজের ঠিকঠাক জায়গাও নেই। সবকিছুই কষ্টের। পাকিস্তান বলছে আফগানিস্তান সীমান্তের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে তালেবান সরকার। এ কারণেই ইসলামাবাদ সামরিক অভিযান ও সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে কাবুলের দাবি পাকিস্তানি প্রকৃতপক্ষে মিথ্যা তথ্য ছড়িয়ে নিজেদের ব্যর্থতা ঢাকছে এবং আফগান ভূখণ্ড অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। 21তম দিনে গড়ালেও কাটেনি যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা। বরং প্রতিনিধি পরিষদে পাশ হওয়া অর্থায়ন বিলটি টানা 11 বারের মতো প্রত্যাখ্যান করেছে সিনেট। সরকারি অচলাবস্থার কারণে শত শত কর্মী ছাঁটাই করছে মার্কিন পারমাণবিক সংস্থা। এদিকে স্বাস্থ্য ও জীবনযাত্রার ব্যয়ই এখন মূল লড়াইয়ের কেন্দ্রবিন্দু বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসে বিতর্কিত ইস্ট উইং ভেঙে ব্যক্তিগত বলরুম তৈরির উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তহবিলের অভাবে ভয়াবহ অর্থ সংকটে যুক্তরাষ্ট্র সরকার। অচল হওয়ার পথে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম। এর মধ্যে টানা 11 বারের মতো প্রতিনিধি পরিষদে পাশ হওয়া অর্থায়ন বিল প্রত্যাখ্যান করেছে সিনেট।
এদিকে সরকারি অচলাবস্থার প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন পারমাণবিক নিরাপত্তা সংস্থায়ও, যার অংশ হিসেবে কর্মী ছাঁটাই শুরু করেছে সংস্থাটি। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভান্ডার তদারকির দায়িত্বে থাকা ফেডারেল সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন সরকারি অচলাবস্থার কারণে অন্তত 1400 কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের অর্থনৈতিক অচলাবস্থার পাশাপাশি প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য চলমান রয়েছে। রিপাবলিকানরা বলছে স্বাস্থ্যসেবা ইস্যুটি বাজেট আলোচনার সঙ্গে যুক্ত করা যাবে না। অন্যদিকে ডেমোক্র্যাটরা চায় এমন একটি অর্থায়ন বিল পাশ হোক যেখানে স্বাস্থ্য বীমা হারানোর ঝুঁকিতে পড়তে হবে না। বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন অথবা ছুটিতে আছেন। এদিকে হাউস অব রিপ্রেজেন্টেটিভ তাদের দায়িত্ব পালন করেছে জানিয়ে এখন সিনেটের পদক্ষেপ নেওয়ার সময় বলে মন্তব্য করেছেন স্পিকার মাইক জনসন। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসে বলরুম নির্মাণ শুরু করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অনুমোদন ছাড়াই ইস্ট উইং ভাঙার ছবিও প্রকাশ্যে এসেছে, যা ঐতিহাসিক ভবনের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। পরিকল্পনা কমিশন এখনও প্রকল্পের অনুমোদন না দিলেও বলরুম নির্মাণের কাজ শুরু হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প। নাসরিন রুমি, সময় সংবাদ। উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় সোমবার সিওলে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে দেয়া বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট লি জে-মিউং বলেন, বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তিধর দেশ হতে চায় দক্ষিণ কোরিয়া। প্রযুক্তিগত সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দিকেও জোর দেন তিনি। উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর পারমাণবিক হুমকির মধ্যেই নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় সোমবার সিউলে শুরু হয়েছে আন্তর্জাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনী 2025, যেখানে প্রেসিডেন্ট লি জে-মিউং ঘোষণা দেন 2030 সালের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রতিরক্ষা শক্তিধর দেশ হতে চায় দক্ষিণ কোরিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট লি বলেন, প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণায় প্রত্যাশার চেয়েও বেশি বাজেট বরাদ্দ করবে তার সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মনুষ্যবিহীন অস্ত্র উন্নয়নে বেসরকারি খাতকে উৎসাহ দিতে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। প্রেসিডেন্ট লি বলেন, প্রতিরক্ষা শিল্পের শীর্ষ 4টি পাওয়ার হাউসের মধ্যে একটি হওয়া কোনোভাবেই অসম্ভব স্বপ্ন নয়। প্রতিরক্ষা শিল্পে শীর্ষ 4 শক্তির একটি হওয়া সম্ভব। বেসরকারি খাতের প্রযুক্তি এখন বৈশ্বিক মানে পৌঁছেছে, আর সরকার তাদের নেতৃত্বে সর্বোচ্চ সহায়তা দেবে। এবারের প্রদর্শনীতে চালকবিহীন যুদ্ধযান, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অস্ত্র ও আত্মঘাতী ড্রোন সহ নতুন প্রজন্মের প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির কোম্পানিগুলো। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের শীর্ষ 100 অস্ত্র কোম্পানির তথ্য অনুসারে 2023 সালের হিসেবে অস্ত্র বিক্রিতে দক্ষিণ কোরিয়া 10ম স্থানে রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই দক্ষিণ কোরিয়ার অস্ত্র রপ্তানি ব্যাপকভাবে বেড়েছে। হাউইটজার থেকে যুদ্ধজাহাজ সব ক্ষেত্রেই বহু মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে সিউল। প্রেসিডেন্ট লি বলেন, দক্ষিণ কোরিয়া এখন শুধু অস্ত্র নয়, প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তি ও অভিজ্ঞতাও ভাগাভাগি করে নিতে চায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। অবশেষে ঠিক হলো অ্যামাজন ওয়েব সার্ভিসেস, তবে কিছুটা ত্রুটি এখনও আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে বিশ্বজুড়ে বড় ধরনের এই প্রযুক্তি ভাঙনের কারণে অনেক বড় ওয়েবসাইট এবং অ্যাপ বন্ধ হয়ে যায়। সমস্যা শুরু হওয়ার পর স্ন্যাপচ্যাট, রোবলক্স, ডুওলিঙ্গো, লিফট, হুলু সহ 5 শতাধিক জনপ্রিয় সেবা বাধাগ্রস্ত হয়েছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা AWS 2006 সালে বিশ্বের বড় কোম্পানির ক্লাউড হিসেবে কাজ শুরু করে। সোমবার সকালে হঠাৎ এটি বিকল হয়ে যায়। ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী 6.5 মিলিয়ন রিপোর্ট এসেছে। 1000-এর বেশি কোম্পানি প্রভাবিত হয়েছে। স্ন্যাপচ্যাট, রোবলক্স, ডুওলিঙ্গো, লিফট, হুলু সহ বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপও বন্ধ হয়ে যায়। অনেক ব্যবহারকারী ঘন্টার পর ঘন্টা অনলাইনে কাজ করতে পারেনি। ব্যাংকিং অ্যাপ, অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম এবং শপিং সাইটও সমস্যায় পড়েছে। শিক্ষক ক্যানভাসে ছাত্রদের কাজ যাচাই করতে পারছিলেন না, আর মার্কিন ব্যবহারকারীরা ভেনমো ও কয়েনবেজের মাধ্যমে টাকা লেনদেন করতে পারেননি। AWS জানিয়েছে মূল সমস্যা ঠিক করা হয়েছে, তবে এখনও কিছু সেবায় ত্রুটি দেখা দিচ্ছে। কিছু ব্যবহারকারী এখনও ইরর দেখতে পাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন সমস্যা শুধু অ্যামাজনের নয়, অনেক প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যাকআপ ব্যবস্থা তৈরি করেনি। লিফট, রোবলক্স, ফোর্টনাইট এবং অ্যামাজনের নিজস্ব শপিং সাইট পরে চালু হয়, তবে ডুওলিঙ্গোর মতো কিছু অ্যাপ এখনও আংশিক সমস্যায় আছে। ব্যবহারকারীরা ঘন্টার পর ঘন্টা অ্যাপ না খোলায় অসুবিধায় পড়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন তাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ এখন অনলাইনেই, তাই এক জায়গায় সমস্যা মানে পুরো সিস্টেমকে ব্যাহত করতে পারে। ব্যাংক, শপিং, শিক্ষা, খেলাধুলা সবই এক ধরনের ক্লাউড প্রযুক্তির উপর নির্ভর করছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত ২০ কর্মীকে আটক করেছে হাউথি বিদ্রোহী গোষ্ঠী। জাতিসংঘের এক মুখপাত্র জানান, সানার হাদা জেলায় অবস্থিত কার্যালয়ে অভিযান চালিয়ে রোববার ওই কর্মীদের আটক করা হয়। জাতিসংঘের কর্মীরা ইসরায়েলের গুপ্তচর বলে দাবি করেছে হাউথি। আটককৃতদের মধ্যে অন্তত ৫ জন ইয়েমেনি নাগরিক এবং ১৫ জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন। এছাড়া আরও ১১ জন জাতিসংঘ কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানের সময় কম্পিউটার, ফোন ও সার্ভার সহ কার্যালয়ের সব যোগাযোগ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে হাউথি বাহিনী। পরিস্থিতি সমাধান ও আটক হওয়া সবার মুক্তির জন্য সরাসরি যোগাযোগ রাখছে বলে জানিয়েছে জাতিসংঘ। $850 কোটি রেয়ার আর্থ বা বিরল খনিজ চুক্তি স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে এ চুক্তি স্বাক্ষর করেন দুই নেতা। এ চুক্তির ফলে দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ওয়াশিংটন বেইজিং সম্পর্কে। এমনকি এই চুক্তিকে চীনের বিরুদ্ধে কৌশলগতভাবে বড় বার্তা হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশ্বের প্রায় ৯০% রেয়ার আর্থ ও ম্যাগনেট প্রক্রিয়াজাত করে চীন, যা বৈশ্বিক প্রযুক্তি শিল্পে একচেটিয়া প্রভাব রাখে। এসব খনিজ ব্যবহৃত হয় ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক গাড়ি, স্যাটেলাইট, এমনকি ক্ষেপণাস্ত্র তৈরিতেও। সম্প্রতি বেইজিং ঘোষণা দিয়েছে রেয়ার আর্থযুক্ত যে কোনো পণ্য রপ্তানির আগে বিদেশি কোম্পানিকে সরকারের অনুমতি নিতে হবে। এতে উদ্বেগে পড়েছে মার্কিন শিল্প ও প্রতিরক্ষা খাত। জবাবে ট্রাম্প প্রশাসনও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বেইজিং রপ্তানি সীমাবদ্ধতা না তুলে দিলে চীনা পণ্যের উপর ১০০% অতিরিক্ত শুল্ক বসানো হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেজেন্ট বলেন, চীন যদি অবিশ্বস্ত অংশীদার হয় তবে বিশ্বকে নতুন সরবরাহ শৃঙ্খল গড়তে হবে। ফোর্ড ও জেনারেল মোটরসের মতো কোম্পানিগুলো এরই মধ্যে সরবরাহ সংকট নিয়ে হোয়াইট হাউসে উদ্বেগ জানিয়েছে। বিকল্প খনিজ উৎস গড়তে এবার অস্ট্রেলিয়াকে সামনে আনছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকে $850 কোটি রেয়ার আর্থ বা খনিজ চুক্তি স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। দেশটিতে রেয়ার আর্থসের বড় মজুদ থাকলেও উৎপাদন অবকাঠামো এখনও সীমিত, তাই এ চুক্তিকে ইউকে-ইউএস নিরাপত্তা জোটের কৌশলগত অংশ হিসেবেও দেখা হচ্ছে। চুক্তিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আন্ডার ওয়াটার ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়নের সমঝোতাও অন্তর্ভুক্ত রয়েছে। বৈঠকের সময় উত্তেজনা বাড়ে দক্ষিণ চীন সাগরে। অস্ট্রেলিয়ার অভিযোগ, তাদের টহল বিমানের পাশে বিপজ্জনকভাবে ফ্লেয়ার ছেড়েছে চীনা যুদ্ধ বিমান। বেইজিং পাল্টা দাবি করেছে অস্ট্রেলীয় বিমান চীনের আকাশসীমা লঙ্ঘন করেছে। এই ঘটনার পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক জোটকে আরও শক্তিশালী করবে। এমনকি আগামী বছর প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে চীন সফরে যাবেন বলেও ঘোষণা দেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। মাদাগাস্কারের সেনা অভ্যুত্থানের পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কর্নেল মাইকেল। স্থানীয় সময় সোমবার দেশটির বিশিষ্ট ব্যবসায়ী ও পরামর্শক হেরিন সালামাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে তাকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে প্রেসিডেন্ট বলেন, অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। সেনা কর্মকর্তা মাইকেল গত শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর কয়েকদিন আগে দেশজুড়ে শুরু হওয়া জেনজি নেতৃত্বাধীন সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পক্ষ নেন সামরিক বাহিনীর এই কর্মকর্তা। পরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ফ্রান্সের সামরিক বাহিনীর উড়োজাহাজে করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মধ্য ডানপন্থী নেতা রদ্রিগো পাজ। 54.5% ভোট পেয়ে সাবেক প্রেসিডেন্ট হোর্হে তুতো কিরোগাকে পরাজিত করেছেন তিনি। জয়ের পর দেশ জুড়ে চলমান জ্বালানি সংকট দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। রোববার প্রাথমিক ফলাফল ঘোষণার পর জয় নিশ্চিত করেন 58 বছর বয়সী সেনেটর পাজ। প্রায় 2 দশক ধরে ক্ষমতায় থাকা বামপন্থী দল মুভমেন্ট টু সোশ্যালিজম বা MAS এর শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে তারই জয়ে বলিভিয়ার রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন বলে মনে করছেন অনেকে। অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও জ্বালানি ঘাটতি ছিল এই নির্বাচনের মূল ইস্যু।
জাপানে এবছর মাত্র 9 মাসেই প্রবেশ করেছে প্রায় 3,16,50,000 পর্যটক, যা বিদেশি পর্যটনে দেশটির পুরানো রেকর্ড ভেঙে দিয়েছে। চলতি বছরেই প্রথমবার পর্যটক আগমনের দিক থেকে 9 মাসেই 3 কোটি সীমা ছাড়িয়েছে টোকিও। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। নিজস্ব খাদ্য, সংস্কৃতি ও শিল্প দিয়ে বিশ্ববাসীর মনে জায়গা করে নিয়েছে জাপান। প্রতি বছর দেশটিতে লাখো পর্যটকের আনাগোনা দেখা যায়। জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী চলতি বছরে শুধুমাত্র সেপ্টেম্বরেই 32 লাখের বেশি বিদেশি জাপানে প্রবেশ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় 13.7% বেশি। জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই 9 মাসে মোট আগমন বেড়েছে 17.7%, যা জাপানের পর্যটন খাতের জন্য এক ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। সবচেয়ে বেশি পর্যটক এসেছে প্রতিবেশী দেশ চীন থেকে, প্রায় 7,75,500 জন, যা মোট জনসংখ্যার 20%। দক্ষিণ কোরিয়া থেকেও আগমন বেড়েছে, দাঁড়িয়ে আছে 6,70,500 জনে। অন্যদিকে টাইফুন ও ফ্লাইট বাতিলের কারণে হংকং থেকে আগমন কমেছে 12.2%। তবুও এশিয়ার দেশগুলো এখন জাপানের পর্যটন বাজারের সবচেয়ে বড় অংশীদার। তবে বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাপানে ভূমিকম্পের আশঙ্কা নিয়ে ছড়িয়ে পড়া গুজব কিছু সময়ের জন্য পর্যটক আগমনকে প্রভাবিত করেছিল, কিন্তু কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ ও প্রচারণা সেই ভয় কাটিয়ে দেয় অল্প সময়ের মধ্যেই। দুর্বল ইয়েনের কারণে বিদেশি পর্যটকদের কেনাকাটা এখন আরও লাভজনক, ফলে জাপানে ভ্রমণ ব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে বিদেশি পর্যটকরা ব্যয় করেছেন প্রায় 2.13 ট্রিলিয়ন ইয়েন, যা প্রায় 14.1 বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। এই ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় 11.1% বেশি এবং জাপানের ইতিহাসে এই সময়ের জন্য সর্বোচ্চ, যা দেশের খুচরা বিক্রয়, হোটেল, পরিবহন ও খাদ্য খাতে সরাসরি প্রভাব ফেলেছে। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। ফিনল্যান্ডে বছরের সবচেয়ে রঙিন সময় শরৎ। প্রকৃতিতে যেন রঙের উৎসব। সবুজ পাতা রূপ নেয় লাল, হলুদ আর কমলা সাজে। মনোমুগ্ধকর মৌসুমটি অবশ্য জানান দেয় দীর্ঘ শীতের আগমনীকে। ফিনল্যান্ড থেকে বিস্তারিত মহিউদ্দিন মধুর রিপোর্টে। রাস্তার পাশে সারি সারি গাছ রং মেখে দাঁড়িয়ে, বাতাসে দুলছে পাতা যেন মুক্ত বিহঙ্গে নকশা করেছে কেউ। গাছের পাতা নাকি ফুল, কি ফুটে আছে ফারাক করা দায়। বলা যায় পাতাবাহার মহা সম্মেলন, ঠিক ক্যালেন্ডারের পাতায় আঁকা সেই ল্যান্ডস্কেপ। উত্তরের দেশ ফিনল্যান্ডে চলছে শরৎকাল। বছরের এই সময়টায় প্রকৃতি যেন তার সব রং নিয়ে বসে যায়। সবুজ পাতাগুলো সাজে বর্ণিল রূপে। রং বদলের এই উৎসব ফিনিশদের কাছে রুস্কা নামে পরিচিত। ঋতু পরিবর্তনের রঙে অন্যরকম উৎসবের আমেজ চারপাশে। বাসাবাড়ি, অফিস, রাস্তাঘাটের আশপাশে সব গাছ আভা মেলে বসেছে। সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়টাতেই ফিনল্যান্ডের প্রকৃতি বদলে নেয় তার সাজ। সূর্যের আলো কমে আসে, তাপমাত্রা নেমে যায় আর গাছের পাতা হারায় তাদের সবুজ রং। তখনই ফুটে ওঠে লুকিয়ে থাকা হলুদ, কমলা, সোনালী আর লাল রং। শরতের রঙিন দৃশ্য দারুণ উপভোগ্য। ক্যামেরার লেন্সে যতটা না তুলে ধরা যায় তার চেয়ে বেশি টানে খালি চোখে। সপ্তাহখানেকের মাঝেই রঙিন পাতা ঝরে পড়বে মাটিতে আর প্রকৃতি প্রস্তুত হবে দীর্ঘ শীতের। সোনালী রোদে ঝরে পড়া পাতা বার্তা দেয় পরিবর্তন, সৌন্দর্য আর জীবন চক্রের। পাতার রং বদলের পেছনে বৈজ্ঞানিক কারণ থাকলেও জীবনের বোধ ফুটে ওঠে প্রকৃতির আচরণে। চার ঋতুর এই দেশে শরৎকাল দারুণ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আসে, তবে সেটি ক্ষণিকের জন্য। আগাম বার্তা দেয় তুষারপাত আর শীতকালের। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। অস্ট্রেলিয়ার সিডনিতে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি রেস্টুরেন্ট, ফলে জনপ্রিয়তা বাড়ছে বাংলা খাবারের। এসব রেস্তোরাঁ কেন্দ্র করে বসে বাংলাদেশিদের আড্ডা, আসে অন্য দেশের লোকও। তবে নতুন প্রজন্মের খাবারের পছন্দের ভিন্নতার বিষয়টি মাথায় রেখে আয়োজন করা পরামর্শ বাংলাদেশিদের। সিডনি থেকে ফিরে সানবীর রূপলের রিপোর্ট। অস্ট্রেলিয়ার সিডনিতে লেখম্মা এলাকাটি পরিচিত বাঙালি পাড়া হিসেবে। দোকান, রেস্তোরাঁতেও বাংলায় লেখা সাইনবোর্ড। যারা কাজ করেন তাদের অধিকাংশই বাংলাদেশি।
শুধু লেকম্মা নয়, বাংলাদেশ ছড়িয়ে আছে সিডনির বিভিন্ন এলাকায়। লেকম্মার মতো মিন্টুতেও বাংলাদেশিদের বসবাস বাড়ছে। এখানে আড্ডার কেন্দ্র এখন টুকিটাকি আর নবাব রেস্তোরাঁ ঘিরে। বোরহানি জিলাপি থেকে রসগোল্লা, এমনকি নেহারি, বিরিয়ানি, খিচুড়ি, দেশি মাছ কিংবা ফুচকা চটপটি সবই পাবেন এখানে। নবাব আমাদের এখানে খুব ভালো করছে, কারণ আমাদের মিন্টু কমিউনিটি এখানে অনেক বাঙালির অনেক লোকজন আসে আমাদের বিভিন্ন জায়গা থেকে। এই রেস্টুরেন্টের কথা আমরা বাংলাদেশ থেকে শুনে এসেছি এবং শুনেছি বাংলা রেস্টুরেন্টের জন্য নট অনলি সিডনি, অল ওভার অস্ট্রেলিয়ার অন্যান্য প্রভিন্সে খুব বিখ্যাত অনেক জায়গা থেকে এখানে লোকজন আসে। ছুটির দিনে ভিড় জমে বেশ, এজন্য প্যাকেজ অফার, বাফেট বা ভিন্ন রকম আয়োজন করে রেস্তোরাঁগুলো। এসব দিনে কখনো আগেই খাবার বা বসার স্থান অর্ডার দিয়ে বুকিং রাখতে হয়। এই যেমন 1982 সালের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে জড়ো হয়েছেন সিডনিতে। বহুদিন পর তুমুল আড্ডায় বন্ধুরা ফিরে পেয়েছেন সোনালী অতীত। সঙ্গে দেশি খাবারের তৃপ্তির ঢেকুর দিয়ে চায়ের কাপে ঝড় তুলেছেন। আমি নর্মালি চা খাই না, স্পেশালি এত ভালো লাগছে যে আমাকে আবার চা নিতে হয়েছে। সকালে বিরিয়ানি খাওয়া হয়েছে, এখন মাছ ভাত, বেগুন ভর্তা। ইটস এ ভেরি নাইস কম্বিনেশন। অস্ট্রেলিয়াতে অনেক শিক্ষার্থী পড়ালেখা করতে যান। এসব রেস্তোরাঁয় বেশিরভাগই তাদেরকেই দেখা যায় পরিচালনা করতে। সবাই বাঙালি, বাংলায় কথা বলতে ভালো লাগে, প্লাস অলমোস্ট যত বাঙালি এখানে আছে সবাই এখানে ভিজিট করে। মালিকরা বলছেন ব্যবসার পাশাপাশি বাংলাদেশি খাবার ছড়িয়ে দিতে কাজ করছেন তারা। খাবারের মাধ্যমে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও তুলে ধরতে চান দেশকে। আমরা তো বাংলাদেশকে আসলে এখানে প্রমোট করতেছি। আসলে আমাদের মেইন থিম ছিল যে এখানে যারা অনেক বছর থেকে আছে, যারা বাংলাদেশকে মিস করতেছে, বাংলাদেশের কোয়ালিটি ফুডগুলো পাচ্ছে না, যে আমাদের উই হ্যাভ অ্যামেজিং শেফ and he is doing such a great job. সিডনিতে 50,000-এর বেশি বাংলাদেশির বসবাস। এখানে অন্তত 150 হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান আছে। ধীরে ধীরে এই সংখ্যা বাড়ছে। প্রত্যেকটি রেস্টুরেন্ট এক একটি বাংলাদেশ, এবং এখানে আড্ডা যেমন জমে, তাদের বিভিন্ন অনুষ্ঠান যেমন হয়, তেমনি তারা যারা বাংলাদেশকে মিস করেন তারা এখানে এসে অন্তত কিছুটা তৃপ্তির ঢেকুর তোলেন। সানবীর রূপল, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। নেপালে শুরু হয়েছে 5 দিন ব্যাপী দীপাবলির উৎসব। দ্বিতীয় দিনে পালিত হয় কুকুর তিহার, যে দিনটি উৎসর্গ করা হয় মানুষের সবচেয়ে অনুগত বন্ধু কুকুরদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর জন্য। এছাড়া প্রতিবেশী ভারতও এবছর কিছু সংগঠন কুকুর তিহার উদযাপন করেছে। কুকুরের গলায় পরানো হয়েছে গাঁদা ফুলের মালা, কপালে দেয়া হয়েছে টিকা। প্রশিক্ষিত কুকুরগুলো প্রদর্শন করেছে তাদের নানা দক্ষতা ও অনুশীলন কৌশল। নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলছে বিশেষ এক উৎসব, কুকুর তিহার উৎসব। কুকুর তিহার নেপালের অন্যতম আনন্দমুখর উৎসব। এই উৎসবে শুধু কুকুর নয়, গরু ও কাককেও পূজা করা হয়। এই ঐতিহ্য মানুষ ও প্রাণীর আধ্যাত্মিক সংযোগের প্রতীক হিসেবে বিবেচিত। এটি তিহার উৎসবের দ্বিতীয় দিন পালিত হয়। ধর্মীয় বিশ্বাসে কুকুরদের দেখা হয় মৃত্যুর দেবতা যমরাজের দূত হিসেবে, তাই এদিন তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়। আজ কুকুর তিহার কাঠমান্ডুর অন্যতম আনন্দের উৎসব। আমরা এই দিনে কুকুরদের বিশ্বস্ততা ও বন্ধুত্ব উদযাপন করি। আমার মনে হয় বিশ্বের সব দেশেই নেপালের কাছ থেকে শেখা উচিত। নেপালের বাইরে প্রতিবেশী ভারতেও এবছর কিছু সংগঠন কুকুর তিহার উৎসব উদযাপন করেছে। স্থানীয় এনজিওগুলো আশ্রয়কেন্দ্রে থাকা পথ কুকুরদের মিষ্টি খাইয়ে, ফুলে সাজিয়ে ভালোবাসা ও সম্মানের বার্তা ছড়িয়েছে। তাদের মতে এই দিনটি অবহেলিত প্রাণীদের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য সুন্দর এক উপলক্ষ। অর্জিতা শেজিন, সময় সংবাদ। রং, আলো আর আনন্দে ভরপুর ভারতের অন্যতম বড় উৎসব দীপাবলি পালিত হচ্ছে দেশ জুড়ে। মন্দের পরাজয় আর শুভর জয়ের প্রতীককে উৎসব ঘিরে আলোকসজ্জা, আতশবাজির ঝলকানিতে মেতে উঠেছে মানুষ। ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতের এই উৎসব হয়ে উঠেছে ঐক্য, আনন্দ আর শুভতার প্রতীক।
ভারতের আকাশ জুড়ে রঙিন আতশবাজি, আলোকসজ্জায় ঝলমল করছে মন্দির ও বাড়িঘর। আতশবাজির ঝলকানিতে উৎসবের আমেজ। দীপাবলির আলোয় আলোকিত মুম্বাই, দিল্লি, ভোপাল, মাদুরাই সহ প্রতিটি শহর। কেউ আতশবাজি চালিয়ে, কেউ বা পরিবারের সঙ্গে মিষ্টি ভাগাভাগি করে আনন্দে মেতে ওঠেন। এবারের আয়োজনে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে আদালতের নির্দেশে অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব গ্রিন ফায়ার ক্র্যাকার। স্থানীয়রা বলছেন এতে দূষণ কমবে, আনন্দও থাকবে আগের মতোই। গ্রিন পটাকে তো বহুত আচ্ছা হয়, ये পলিউশন भी कम करते हैं। গ্রিন ফায়ার ক্র্যাকার ভালো, কারণ এতে দূষণ কম হয়। আদালতের সিদ্ধান্তটা খুবই ভালো। ছোট বড় সবাই বাজি ফাটাতে ভালোবাসে, তাই এই সিদ্ধান্ত প্রশংসনীয়। तो ये कोर्ट का बहुत ही सराहनीय फैसला है। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরাও দীপাবলি আয়োজনে পিছিয়ে নেই। দায়িত্বে থেকেই তারা জ্বালান প্রদীপ, বাজি ফুটিয়ে সহকর্মীদের মধ্যে বিলিয়ে দেন মিষ্টি। সীমান্ত পাহারায় থেকেও তারা আনন্দ ভাগাভাগি করছেন দেশবাসীর সঙ্গে। ভারত জুড়ে সরকারি বেসরকারি ভবনও সেজেছে আলোকসজ্জায়। দীপাবলির ঐতিহ্য অনুযায়ী ঘরবাড়ি পরিষ্কার করে সাজানো হয়েছে লক্ষ্মী পূজার জন্য। হিন্দু ধর্মমতে রামচন্দ্রের বনবাস শেষে অযোধ্যায় প্রত্যাবর্তনের স্মৃতির স্মরণে পালিত হয় দীপাবলি। এই দিনে সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর পূজা করা হয়, আর ঘরবাড়ি সাজানো হয় প্রদীপ ও আলোয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। চিলিতে হয়ে গেল বার্ষিক জম্বি ওয়াক 2025। রাজধানী সান্তিয়াগো পরিণত হয় হরর সিনেমা সেটে। নানা সাজে হাজির হন অংশগ্রহণকারীরা। নাচ, গান আর পাগলামিতে ভরা এই আয়োজনে ভয়ের পাশাপাশি আনন্দে মেতে ওঠেন দর্শনার্থীরা। চিলির রাজধানী সান্তিয়াগো যেন পরিণত হচ্ছে এক ভৌতিক শহরে। রোববার শত শত মানুষ অংশ নেয় জম্বি ওয়াক 2025-এ, যেখানে এক একজন সাজে এক এক চরিত্রে। কেউ দানব, কেউ হরর মুভির নায়ক, কেউ আবার প্রেসিডেন্ট সেজে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। ছোটবেলা থেকেই হরর পছন্দ করি। এই দিনটা আমার জন্য হ্যালোউইনের চেয়েও স্পেশাল। শহরের রাস্তায় ঢল নামে ভৌতিক সাজে মানুষজনের। কেউ কাঁধে ঝুলিয়ে এনেছে মস্তিষ্কের কেক, কেউ আবার হাতে কাটা পুতুলের মাথা। এটা আসলে আমাদের রুটিন থেকে বেরিয়ে একটু পাগলামি করার দিন। সারা বছরের চাপ ভুলে আজ সবাই মুক্ত। সবাই বলে আমি প্রেসিডেন্টের মতো দেখতে, তাই ভাবলাম আজ মরে গিয়ে প্রেসিডেন্ট হব। হরর সাজে নাচ, মিউজিক আর হাসি ঠাট্টায় মুখর হয়ে ওঠে পুরো শহর। আয়োজনের মূল বার্তা ছিল মনস্টাররাও পারে ভালোবাসতে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণার পর আবারও গাজায় ইসরায়েলের হামলা। একদিনে নিহত প্রায় 60 জন। নেতানিয়াহুকে সতর্ক না করে উল্টো হামাসকে নিশ্চিহ্নের হুমকি ট্রাম্পের। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে ট্রাম্পের হুমকিকে স্বপ্ন আখ্যা খামেনির। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরও ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত, দাবি তেহরানের। এবং যুদ্ধে ইউক্রেন জিতবে না মন্তব্য করে রাশিয়া সফরের ইঙ্গিত ট্রাম্পের। অসন্তোষ জেলেনস্কির প্রশাসনের, হামলা জোরদার মস্কোর, কিয়েভের পাল্টা আক্রমণ। এ ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।